if you work more, then you will hear more criticism. আমাদের সম্পদ দিয়ে তারা তাদের দেশ গড়েছে, অথচ আমরা সেই গরিবই রয়ে গেছি। রাজনীতি, সংস্কৃতি কিংবা উন্নয়ন তৃণমূল থেকে জাতীয় হতে পারে তা ভিন দেশেরও। সমসাময়িক যা কিছুর প্রভাব বিস্তার করে দেশ জুড়ে, যা কিছু পরিবর্তন হয় আলো কিংবা আধারে আমার আপনার নাগরিক জীবনে, তার সব কিছু নিয়ে শনি থেকে সোম থাকছি আপনার সাথে। বঙ্গকথন, বিশ্বজুড়ে বাংলার কথা। এই মুহূর্তে যারা রয়েছেন বঙ্গকথনের সঙ্গে, যারা দেখছেন বঙ্গকথনের শনি থেকে সোমের নিয়মিত আয়োজন সাম্প্রতিক মেহেরুল সুজনের সাথে, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, বগুড়া, উত্তরাঞ্চল কিংবা দেশ বিদেশের নানান আলোচিত ঘটনাগুলোর মধ্য থেকে আমরা বেশ কিছু ঘটনা নির্ধারণ করি, বেশ কিছু আলোচ্য বিষয় নির্ধারণ করি, যেগুলোর সঙ্গে এই অঞ্চলের মানুষের কিংবা উত্তর জনপদের কোনো না কোনোভাবে এক ধরনের সম্পৃক্ততা থাকে। আমরা সেই বিষয়গুলো নিয়ে ভাবি, কথা বলি, আমাদের সঙ্গে আলোচকরা থাকেন, বিশ্লেষকরা থাকেন। আমাদের আজকের সাম্প্রতিকের আলোচনায় আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সম্মাননীয় অধ্যক্ষ জনাব শাহাদাত আলম ঝুনু, এবং একই সঙ্গে আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন জনাব জিএম সাকলাইন, যিনি কমিউনিটি পুলিশিং সদর যে শাখা রয়েছে, সদর যে কমিটি রয়েছে, তার সভাপতির দায়িত্ব পালন করছেন। আমাদের আজকের যে আলোচক রয়েছেন জনাব শাহাদাত আলম ঝুনু এবং জনাব জিএম সাকলাইন বিটুল, তাদের দুজনকেই আমি স্বাগত জানাচ্ছি বঙ্গকথনের স্টুডিওতে। আমরা আজকে একটু আলোচনা শুরু করতে চাই রোহিঙ্গা, যেটি গত প্রায় 4 বছর ধরে আমরা দেখছি যে বাংলাদেশ সে সময় আশ্রয় দেওয়ার সময় যে পরিমাণ প্রশংসায় বাংলাদেশ বা আমাদের সরকার যেভাবে প্রশংসায় ভেসেছে, আজকে কিন্তু এই 4 বছরে তাদেরকে প্রত্যাবর্তনের ক্ষেত্রে যখন নানান ধরনের অসহযোগিতা আমাদের সরকারের সঙ্গে করা হচ্ছে, সেই মুহূর্তে কিন্তু বিষয়টা আমাদের একটা আলোচনার বিষয়বস্তু সবসময় থেকে যাচ্ছে। কিছুদিন আগে একজন রোহিঙ্গা নেতা খুন হয়েছেন উখিয়াতে। এরপর জাতিসংঘের অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী তিনি রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে কথা বলেছেন। এইরকম আলোচনা কিন্তু সবসময় রোহিঙ্গা নিয়ে হচ্ছে। আজকে আমরা দেখলাম যে বাংলাদেশে যেখানে জাতিসংঘ শুধুমাত্র কক্সবাজারের রোহিঙ্গাদের মানবিক সহায়তা কিংবা তাদের পাশে দাঁড়ানোর কাজটি করছিল, জাতিসংঘের সংস্থাগুলো সেখানেই শুধুমাত্র কাজ করেছে। ভাষাঞ্চলে যেখানে বাংলাদেশ পরবর্তীতে কিছু রোহিঙ্গাকে প্রত্যাবর্তন করিয়েছে সেখানে, বা প্রত্যাবর্ষণ করিয়েছে যেখানে, সেই জায়গাটিতে আসলে জাতিসংঘ আজকে থেকে কাজ করার জন্য সেখানে মানবিকভাবে তারা কাজ করবে এইরকম একটি জায়গা নিয়ে তারা কিন্তু একটি স্বাক্ষর করেছে, একটি চুক্তি সই হয়েছে সরকারের সঙ্গে, এবং অনেকগুলো বিষয় রয়েছে মানবিক সাহায্যের পাশাপাশি। এই বিষয়টাকে আপনার কাছে কি মনে হয় যে যেখানে আমরা চাচ্ছি যে দ্রুত রোহিঙ্গা জনগোষ্ঠী যারা রয়েছে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল তাদেরকে ফিরিয়ে নেওয়া হোক, সেই জায়গায় তাদের পাশে যখন এইরকম কার্যক্রম, তার মানে কি বার্তাগুলো এইরকম যে আরো অনেকটা সময় বাংলাদেশকে অপেক্ষা করতে হবে, এইরকম কিনা মনে হয় আপনার কাছে? ধন্যবাদ সুজন আপনাকে এবং যারা উপস্থিত আছেন বা শুনছেন, দেখছেন সকলকে। বিষয়টি আসলে অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকেই সচেতন মানুষকে দেখতে হবে, যেটি আমাদের রাষ্ট্র বা আমাদের রাষ্ট্রের কর্ণধার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রথম থেকে 4 বছর আগে থেকেই অত্যন্ত মানবিক দৃষ্টিতে বিষয়টি দেখেছেন যে কোনো মানুষ আসলে রাষ্ট্রহীন হতে পারে না। আজকের সারা বিশ্ব, আজকের রাষ্ট্রগুলো আপনার অদৃশ্য এক সুতোই বাঁধা ইনফরমেশন টেকনোলজির এই যুগে। তো মানবিক মূল্যবোধের কথা যদি আমরা বলি, একটি মানুষ সে রাষ্ট্রহীন হয়ে যেতে পারে না। আমরা তাদেরকে 4 বছর আগে বা আশ্রয় দিয়েছি বাংলাদেশ, এবং বাংলাদেশ সারা পৃথিবীতে কিন্তু প্রশংসিত হয়েছে যে এই যে নিরন্ন মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, চিকিৎসা দেওয়ার জন্য শিশু নরনারী তারা জীবন বাঁচানোর তাগিদে চলে এসেছেন সীমান্ত পাড়ি দিয়ে আমাদের এখানে। এটি অত্যন্ত মানবিক কাজ, আমরা এটিকে সাধুবাদ জানাই। কিন্তু আজকে জাতিসংঘ বা পৃথিবীর অন্যান্য মানবিক রাষ্ট্রগুলো যাদের সক্ষমতা রয়েছে, যাদের আপনার পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে তাদেরকে সহযোগিতা করার দুঃখজনকভাবে তারা কিন্তু কিছুটা আসলে এড়িয়ে যাওয়া বা নীরবতার মাঝে আছেন। এটি আমার কাছে মনে হয় না, মানে ভালো মনে হয় না।
কারণ একটি মানুষ, একটি রাষ্ট্র, একটি বিশাল জনগোষ্ঠী, তাদের অধিকার আছে তাদের পিতৃভূমিতে, মাতৃভূমিতে ফিরে গিয়ে বসবাস করবার। সেটি যদি আজকের জাতিসংঘ বলেন বা কল্যাণমূলক রাষ্ট্রগুলো, বড় বড় ক্ষমতাধর রাষ্ট্রগুলো, অর্থনৈতিক বুনিয়াদ যাদের অত্যন্ত মজবুত, তারা যদি এটি একটু যত্নের সাথে না দেখেন, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। বাংলাদেশ তাদেরকে আশ্রয় দিয়েছে, সকল সহযোগিতা দিয়েছে। আজকে জাতিসংঘ বলেছে যে তাদেরকে আপনার ভাষান্তরে সেখানে তাদেরকে তারা সহযোগিতা করবেন, প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কিন্তু বাংলাদেশে ইতিপূর্বে দেখেন কক্সবাজারের পরিবেশ কিন্তু কিছুটা দূষিতও হয়েছে। সেখানে নানা রকম অভিযোগ উঠেছে, বিভিন্ন নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের বিরুদ্ধেও অভিযোগ আছে। বাংলাদেশের রাষ্ট্রীয় স্থিতিশীলতা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে বা পরিবেশকে অস্থিতিশীল করবার জন্যও কিন্তু বিভিন্ন তৎপরতা আমরা শুনেছি, জেনেছি, এবং রাষ্ট্র সেটি সুযোগও নেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, কঠোরভাবে রাষ্ট্র সেটি নিয়ন্ত্রণ করেছে। কিন্তু কতদিন? এখানে সম্প্রতি একজন রোহিঙ্গা নেতা খুন হয়েছেন, তাদের রোহিঙ্গা ক্যাম্পে আমরা মাদক ব্যবসা বা অস্ত্র নিয়ে ঘোরাফেরার বিষয়গুলিও আমরা শুনেছি। আমাদের সাধারণ মানুষকে এই বিষয়গুলি অত্যন্ত উদ্বিগ্ন করে তোলে। আমরা মনে করি যে যথাসম্ভব দ্রুত আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি, তাদেরকে প্রত্যাবাসনের জন্য চেষ্টা করছি। বাংলাদেশ তাদেরকে সর্বতোভাবে সহযোগিতা করে যাচ্ছে। কিন্তু আজকে বিশ্ব নাগরিকত্ব, বিশ্ব ভ্রাতৃত্ব বোধের কথা যদি আমরা বলি, তাদেরকে অবশ্যই এটির একটি স্থায়ী সমাধান দিতে হবে। এই প্রত্যাবাসনই শেষ কথা নয়, তাদেরকে তাদের দেশে অবশ্যই ফিরিয়ে নিতে হবে। কারণ তাদের অধিকার আছে, জন্মগতভাবে অধিকার আছে তাদের মাতৃভূমিতে ফিরে যাবার এবং নিরাপদে সেখানে বসবাস করবার। ধন্যবাদ। আমরাও আসলে আশা করি যে সরকার তো বারবারই উদ্যোগ নিচ্ছে, এই উদ্যোগটা বিদেশি যে রাষ্ট্রগুলো রয়েছে বা জাতিসংঘের সঙ্গে যে আলোচনাগুলো হচ্ছে সেই জায়গা থেকে নিশ্চয়ই সমাধান আমরা প্রত্যাশা করি যে দ্রুত এই সমাধানটি মিলুক। আমি আবার একটু বিটুল ভাইয়ের কাছে যেতে চাই। একটি বিষয়, আপনি নিজেও অনেকগুলো আসলে ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। একটি ব্যবসা এখন বেশ আলোচিত, যেরকম আলোচিত সেরকম সমালোচিত হচ্ছে ই কমার্সের যে ব্যবসাটি, এবং আমরা বেশ কিছুদিন ধরে দেখছি যে ই ভ্যালি, ই অরেঞ্জ, এরপরে নতুন করে আরো বেশ কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠান যারা আসলে গ্রাহকদের সঙ্গে বলা হচ্ছে যে প্রতারণা করেছে, যারা অনেক লাভ দিতে চেয়েছিল, মুনাফা দিতে চেয়েছিল, সেটি তারা দিতে পারছে না, এবং ক্ষতিগ্রস্ত কিন্তু কিছু ক্ষুদ্র বিনিয়োগকারী হয়েছে। এই বিষয়টা আসলে এখানে কি শুরুটা কি আমরা তো তথ্য প্রযুক্তির অনেক কিছুতেই দেখা যাচ্ছে এরকম নানানভাবে আমরা কিন্তু প্রতারিত হচ্ছি বা ক্ষতির মুখে পড়ছি। আসলে কি শুরুর পরিকল্পনাটা বা সরকারের নজরদারির জায়গায় কি কোনো শূন্যতার জায়গা মনে হয়েছে কিনা আপনার কাছে, বা যারা বিনিয়োগ করেছেন তাদের লোভের জায়গা, প্রাপ্তির জায়গাটি বেশি প্রত্যাশিত ছিল কিনা? আপনার বিশ্লেষণটা কেমন আসলে? ধন্যবাদ মেহরুল সুজন। আসলে ই কমার্স যে বিজনেসটা আসলে খুবই প্রথম থেকে একটা খুবই ভালো একটা বিজনেসের একটা জায়গা ছিল। বিশেষ করে আমাদের মহিলারা ঘরে থেকে নিজেরা কাপড় বুনিয়ে, নিজেরা মিষ্টি বানিয়ে, নিজেরা অন্যান্য খাবার বানিয়ে অনলাইনে অন্যের কাছে বিক্রি করে নিজেরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেছিল। তো এখান থেকে আমরা অনেক শিক্ষাই পেয়েছি। তার মধ্যে যে কারণ বড় যে ই কমার্স প্রতিষ্ঠান, এখানে আমরা দেখতে পেলাম যে 2.5 লক্ষ টাকার মোটরসাইকেল তারা 1.5 লক্ষ টাকায় বিক্রি করছে, 40,000 60,000 টাকার এসি তারা 30,000 টাকায় বিক্রি করছে। ঠিক যে মুহূর্তে আমার কানে, বিশেষ করে আমার কানে পৌঁছাইলো, তখন আমার একটা ডাউট ছিল যে আসলে এটা কিভাবে সম্ভব। 1.5 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকার একটা মোটরসাইকেল 1.5 লক্ষ টাকা উনি কিভাবে দিচ্ছেন? ওনার 1 লক্ষ টাকা মাঝখানে কি? তাহলে কি এটা কোম্পানি তাদেরকে সাবসিডি দিয়ে দিচ্ছেন, নাকি উনি কাস্টমারদের কাছে সাবসিডি দিচ্ছেন? তা আসলে এই জায়গা থেকে আমার একটা সন্দেহ প্রথম থেকেই ছিল, এবং দেখা গেল যে এটা এক সময় এসে ব্লাস্ট হয়ে গেল যে আসলে মিনাদের কোনো উদ্দেশ্যটাই খারাপ ছিল। অর্থাৎ একজন ছোট ক্রেতাকে বা ক্ষুদ্র ক্রেতাকে তারা টাকাগুলো নিয়ে বা তাদেরকে কি বলে একটু প্রলোভন দেখিয়ে তারা এই টাকাগুলো তারা হাজার হাজার কোটি টাকা বা শত শত কোটি টাকা তারা হাতিয়ে নিয়েছেন আর কি। এখানে গভর্নমেন্টের একটু তো নজরদারি লাগবেই। বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো নিয়ে হোক, একটু নজরদারি না করলে আমরা সুযোগ নিই।
যে কিছু মানুষকে ঠকিয়ে আমরা নিজেরা লাভবান হব। এই চরিত্রটা আছে, এই অনেক- চরিত্রটা অনেক- আমাদের অনেকটা মধ্যে আছে, আছে। সেটা আপনার আমার অনেকের মধ্যে আছে, অনেকের এটা মধ্যেই আসলে আছে। অস্বীকার করার কিছু নেই। তা আসলে সেই জায়গা থেকেই গভর্নমেন্টের নজরদারি একটু দরকার ছিল। সেইটা আমি যদিও বলবো না যে অনেক দেরি হয়ে গেছে, একটু দেরি হলেও গভর্নমেন্ট কিন্তু এখন যেখানে হস্তক্ষেপ করেছে অনেক ভালো লেগেছে আমাকে। আমি ব্যক্তিগতভাবে সরকারের প্রতি খুব খুশি, বা আমি বলবো যে এই জায়গাটায় যদি আমাদের ইয়েটা বন্ধ হয়ে যায়, ক্ষুদ্র ব্যবসায়ীদের লেনদেন এইভাবে যদি বন্ধ হয়ে যায়, বা টাকা তছরুপের যে ঘটনা এটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা কাস্টমাররা অনেক লাভবান হব। এই জায়গায় আমার মনে হয় যে সরকারও এই জায়গাগুলো নিয়ে চিন্তা করছে, জি, জি, যেহেতু জি। প্রায় আলোচনা হচ্ছে। আমি এই বিষয়টি নিয়ে একটু ঝুনু ভাইয়ের কাছে যেতে চাই যে তরুণরা আমরা দেখছি যে এই ই কমার্স নিয়ে, যেহেতু তরুণরা তথ্য প্রযুক্তি নিয়ে সবসময় এখন তথ্য প্রযুক্তির ভেতরে বলা চলে তারা থাকে 3 রাত 24 ঘন্টায়, তো সেই জায়গা থেকে তারা এই দিকে আকৃষ্ট বেশি হচ্ছে। এই তরুণদের একটু সতর্কতার জায়গা বা তাদেরকে একটু গাইডলাইন করা, একটু পথ দেখিয়ে দেওয়ার মতো উদ্যোগ আসলে জরুরি মনে করেন কিনা আপনি ই কমার্সের ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে। ই কমার্সের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আসলে প্রখ্যাত দার্শনিক অ্যারিস্টটলের একটি কথা আছে, পরিবার সমাজের শাশ্বত বিদ্যালয়। বাবা মার শিক্ষাটাই কিন্তু প্রকৃত শিক্ষা, মূল শিক্ষাটার শুভ সূচনা হয় কিন্তু এখান থেকেই। আমার ছেলে আমার মেয়ে প্রলুব্ধ হয়ে 1 টাকা বিনিয়োগ করে 20 টাকা বা 50 টাকার স্বপ্ন দেখছে, আমি অভিভাবক, আমি কিন্তু জানি, তাহলে আমার কাজটা কি? এটি তো কি এক ধরনের জুয়া খেলা, বা একটু ক্রাইম করে এই টাকাটা আরেকজনকে বঞ্চিত করে দিতে হবে? তার বাইরে তো কিছু তার না। বাইরে কিছু না। তাহলে অভিভাবকের একদম। সচেতনতা কিন্তু এক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখতে পারে। অভিভাবক যদি একটু সচেতন হন যে এটি যে এক ধরনের জুয়া খেলা, এটি যে এক ধরনের অন্যায় কাজ, এর থেকে বিরত থাকবার জন্য আমাদের এই প্রজন্মকে তারা অবশ্যই একটু নির্দেশনা দিতে পারেন। আর ইনফরমেশন টেকনোলজির এই যুগে প্রযুক্তি থেকে সকল কিছু আমরা গ্রহণ করব যেটা আমাদের মঙ্গল করবে। মানুষের কল্যাণের জন্য যে প্রযুক্তি নিবেদিত সেটি আমরা নেব। যে প্রযুক্তি মানুষকে ক্ষতিগ্রস্ত করে, অন্যের কিছু কেড়ে নেয়, অন্যকে বঞ্চনা দেয়, সেটি বোধহয় আসলে গ্রহণ করার কোনো সুযোগ নেই আসলে মানুষের। না, নিশ্চয়ই আপনি যে বিষয়টি বলেছেন, আমার মনে হয় যে যারা অভিভাবক রয়েছেন, যারা দেখছেন আমাদের আজকের আয়োজন, আপনারাও নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে আরেকটু সতর্কতার জায়গাটি বাড়াবেন। দর্শক, আপনারা দেখছেন বঙ্গকথনের নিয়মিত আয়োজন সাম্প্রতিক মেহেরুল সুজনের সাথে। আমাদের আজকের আয়োজনে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সম্মাননীয় অধ্যক্ষ জনাব শাহাদাত আলম ঝুনু এবং জনাব গোলাম সাকলাইন বিটুল, জনাব GM বিটুল, যিনি বগুড়া সদর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতির দায়িত্ব পালন করছেন। আমরা আবারও তাদের সঙ্গে আরও বেশ কিছু আলোচ্য বিষয় নিয়ে ফিরে আসব। ছোট্ট একটা বিরতিতে যেতে চাই এবং এই বিরতির পর আবারও আপনাদেরকে আমাদের এই আয়োজনে পাবো এমন প্রত্যাশা রাখছি। বঙ্গগঠন বিশ্বজুড়ে বাংলার কথা। বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি বঙ্গকথনের শনি থেকে সোমের নিয়মিত আয়োজন সাম্প্রতিক মেহেরুল সুজনের সাথে। এই আয়োজনে আমাদের আজকের আয়োজনে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সম্মাননীয় অধ্যক্ষ জনাব শাহাদাত আলম ঝুনু এবং বগুড়া সদর কমিউনিটি পুলিশিংয়ের সম্মাননীয় সভাপতি জনাব GM সাকলাইন বিটুল। দুজনকে আবারও বিরতির পর স্বাগত জানাচ্ছি। ঝুনু ভাই, আমরা বগুড়া শহর আজকে যেভাবে দেখছি, আপনার দেখার জায়গাটি আরো ভিন্নতর। আপনি এখানে বড় হয়েছেন, আপনি ছাত্র রাজনীতি করেছেন, এরপরে পূর্ণাঙ্গ রাজনীতি সেটিতে রয়েছেন, আপনি শিক্ষা প্রতিষ্ঠান, একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আপনি দীর্ঘদিন ধরে দক্ষতার সাথে পরিচালনা করছেন। নানান উত্থান পতন বিবর্তন এই শহরের আপনি দেখেছেন। আজকে আমরা অনেক গত কয়েক দশক ধরে একটা কথা শুনে থাকি সবসময় যে উত্তর জনপদের রাজধানী, গেটওয়ে, নানান ধরনের তকমায় কিন্তু আমরা বিশেষায়িত হই। বগুড়া বিশেষ করে আমাদের তো প্রাচীন ঐতিহ্য রয়েছে, সেটি তো রয়েছেই। তো এই যে জায়গাগুলো আমরা এত এত ভালো ভালো তকমা পাচ্ছি, আসলে আমাদের নাগরিকদের যে জীবন মান সেটি আসলে কতখানি বাড়লো? আপনি মানে কেমন মনে করেন যে আমাদেরকে যেভাবে আমাদের ভৌগোলিক অবস্থান কিংবা আমাদেরকে যেভাবে অন্য জেলার মানুষ আমাদেরকে যেভাবে দেখে, বা উত্তরাঞ্চলে আসলে এই আমাদের যে পরিস্থিতি, সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় আমাদের ব্যস্ততা বেড়েছে কিন্তু জীবনযাপনের যে মান সেটি কি বগুড়ায় বাড়লো কিনা? আপনার পর্যবেক্ষণটা কেমন? ধন্যবাদ পুনর্বার সুজন। আসলে বগুড়া শহরে
জায়গা জমি বা হাই রাইজ বিল্ডিংয়ের যতটা দাম বেড়েছে, ততটাই আসলে জীবনযাত্রার মান কমে গেছে। এটি আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করি। একটি শিশুর জন্য এখন খেলবার মাঠ নাই, সে খেলার মাঠে যায় না। অথচ একটু শিশুর হক আছে খেলার মাঠে যাওয়ার, তার শৈশবকে নিরাপদ করার এবং সেখান থেকে বেড়ে উঠবার। আমাদের রাস্তাঘাটগুলি সম্প্রসারিত হওয়ার চেয়ে সংকুচিত হয়েছে। যতটুকু সম্প্রসারিত হয়েছে ঠিক তার পূর্বের মতোই আবার সংকুচিত হয়েছে, আবার সেইগুলি দখল হয়ে গেছে। এর একটা বিরাট অংশ থাকে আবার আপনার অপরিচ্ছন্ন, যেটি পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে আমাদেরকে অনেক দুর্ভোগ পোহাতে হয়। এখানে ড্রেনেজ সিস্টেম অত্যন্ত দুর্বল। আমাদের কোনো মাস্টার প্ল্যান নিয়ে কোনো সময় কাজ করা হয়েছে বলে আমার কাছে মনে হয় না। আজকে সামান্য বৃষ্টিপাতেই বিভিন্ন রাস্তাঘাট বা ড্রেন উপচে পড়ে, যেটি মানুষের অনেক ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। পরিকল্পিত নগরায়ন ছাড়া এই ভোগান্তি থেকে আমাদের মুক্তি মিলবে না। এবং যারা আসলে এই দায়িত্বে আছেন তাদেরকে উপলব্ধি করতে হবে যে বগুড়া আমাদের প্রাণের শহর। এটা শিক্ষানগরী হোক, উত্তরবঙ্গের প্রবেশদ্বার হোক, বাণিজ্যিক কেন্দ্র হোক, সব কিছুকেই আমরা স্বাগত জানাই, আমরা সেটিকে ধারণ করতে চাই। কিন্তু এই শহরটি যদি মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, চলাফেরায় এই যানজটের কারণে, আপনার ফুটপাতগুলি দখলের কারণে, বা প্রতিনিয়ত নোংরা আবর্জনা এনে রাস্তায় ফেলার কারণে আমরা বিব্রত হই, আমাদের শিশুরাও বিব্রত হয়। তো যারা নগর ব্যবস্থাপনার দায়িত্বে আছেন, পৌরসভা বা কাউন্সিলর, মেয়র মহোদয়, প্যানেল মেয়র মহোদয় যারা আছেন, তারা যদি একটি মাস্টার প্ল্যান করে নামেন তাহলে হচ্ছে এইখান থেকে বেরিয়ে আসা সম্ভব। অন্যথায় কোনো অবস্থাতেই আমাদের এখান থেকে ভোগান্তি মিলবে না। তবে আসার কথা আমরা সাম্প্রতিককালে লক্ষ্য করছি, প্রায় 1 মাসের মতো হবে সাতমাথা এবং পার্শ্ববর্তী সড়কগুলোতে অবৈধ পার্কিংটি বোধহয় উচ্ছেদ করা হয়েছে এবং আপনার ফুটপাতের দোকানগুলি সরিয়ে দেওয়া হয়েছে, স্থানান্তরিত করা হয়েছে। এতে যানজট কিছুটা কমেছে বলে এটি আমার ব্যক্তিগত উপলব্ধি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এটি একটি ভালো পদক্ষেপ আমার কাছে মনে হয়েছে। এবং এটি যাতে অব্যাহত থাকে সেই জায়গাটাও বোধহয়, কারণ আমরা এর আগেও দেখেছি বারবার উচ্ছেদ হয় আবার চলে আসে। এবং এখানে আরো একটা বিষয় থাকে যে ব্যবসায়ীরা অনেক সময় তার নিজের সামনের যে ফাঁকা জায়গাটুকু এটা কিন্তু ভাড়াও দিয়ে দেয়, যে তুমি এখানে বসবা, তুমি কি নিয়ে বিক্রি করবা, টাকা পয়সা, মানে এই জায়গাগুলোও থাকে। এটা আসলে সবার মানে প্রত্যাশাটা এক জায়গায় মিলতে হবে আর কি। ধন্যবাদ আপনাকে জুনু ভাই। আমি একটু বিটুল ভাইয়ের কাছে আরেকবার যেতে চাই। আপনি এই শহরের মানুষ, এই শহরে জন্ম, বেড়ে ওঠা, এবং আপনি সাংস্কৃতিক সংগঠকও একজন আমরা জানি। সেই জায়গা থেকে বগুড়ার যে পরিবর্তন বিবর্তন, আজকের যে ব্যস্ত নগরী হয়ে উঠেছে বগুড়া, আমরা যদিও আজকে সিটি কর্পোরেশন এখনো পর্যন্ত পাইনি, এই দাবিগুলোও এখন বলা চলে যে ম্রিয়মান হয়ে যাচ্ছে, এরকম একটি বিষয়। একসময় বিভাগের দাবি আমরা দেখেছি। সব জায়গা থেকে সরে এসে আমরা একেবারে নিজেদের যে ব্যস্ত জীবন সেই জায়গায় যাচ্ছি। শহরে জুনু ভাই যেটি বললেন যে নোংরা নর্দমার ভিতর দিয়ে আমরা বিরক্ত হচ্ছি, কিন্তু কেউ কথা বলছি না বা কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। আপনার পর্যবেক্ষণটা আসলে কেমন, যে শহর মানে কেমন জীবনযাপনের মান আমাদের এখন আপনার দৃষ্টিতে আসলে? ধন্যবাদ সুজন। আসলে আমার বন্ধুবার ঝুনু যেটা বলেছেন যথার্থই বলেছেন। আমি ওর সঙ্গে কিছু প্লাস মাইনাস করে হয়তো বলতে পারি। যেমন সে বলেছে যে আমার যানজটের যে বিষয়টা, কিছু দখলবাজি যেটাতে আমরা বিভিন্ন ফলের দোকান, কাপড়ের দোকান, এটা দিয়ে ফুটপাতগুলো বেদখল ছিল, সেই জায়গা থেকে আমার একটু অন্যরকম একটা উপলব্ধি আছে। এটা আমি বলবো যে আসলে যারা এখানে করে খাচ্ছে, আমাদের চলাফেরার ব্যাঘাত ঘটছে, এটা নিঃসন্দেহে কষ্টকর, সবার জন্যই কষ্টকর। যারা পার্কিং করে ফুটপাতের সামনে পার্কিং করে যারা বিভিন্ন কাজে যাচ্ছেন, সেখানেও আমাদের একটা ব্যাঘাত ঘটছে। হ্যাঁ, তো এখানে আমার দুইটা অবজারভেশন। একটা হচ্ছে আমরা যে বিল্ডিং কোড মেনে করছি না, বিল্ডিংগুলান করছি না। বিল্ডিং কোড মেনে যদি আমরা বিল্ডিংগুলান করতাম তাহলে আন্ডারগ্রাউন্ড পার্কিংটা খুব বেশি, মূল সড়কের বেশিরভাগ ভবনেই নেই। না, মূল সড়কের বেশিরভাগ ভবনেই নেই। এখানে যে সাতমাথা জেলা স্কুলটাকে একটু সরিয়ে দিয়ে, প্রাচীরটা সরিয়ে দিয়ে ওখানে যে পার্কিংটা করা হয়েছে, এখানে আর কয়টা 10-20টা গাড়ি
পার্কিং ওর করা বেশি যায়। রাখার গাড়ির বেশি সংখ্যা তো আর বেড়ে গেছে গাড়ির আমাদের সংখ্যা শহরে। এখন ব্যক্তিগত গাড়ির বগুড়া শহরে সংখ্যা এখন কয়েক হাজার প্রাইভেট গাড়ি চলাচল চলাচল করে। সেখান থেকে আমার মনে হয় যে আগামী দিনে যে বিল্ডিংটাই হোক তাদের একটা প্রেশার ক্রিয়েট করতে হবে যে তোমরা যেন এখানে একটা তোমার বিল্ডিং এর সামনে যে গাড়িটা রাখা হয় সেটা যেন তোমার বিল্ডিং এর নিচে থাকে, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড একটা পার্কিং থাকে। আর এই যে ফল বা কাপড় ব্যবসায়ীদের জন্য যে বিষয়টা, সেটা একটু হয়তো অন্যজনের কাছে অন্যরকম মনে হতে পারে বিষয়টাকে। আমি আবার একটু অন্য চোখে এটা ভাবি যে যারা আজকে এটা এখান থেকে আয় করে খাচ্ছে, এই ফলের দোকানদার বা কাপড়ের ব্যবসায়ী, এনাদের কিন্তু এই ছোট্ট বিজনেস থেকে একটা বড় সংসার চলে। তাদের সেই কিন্তু জায়গাটা আসলে 4-5টা তাদের সংসারে সদস্য হয়েছে। হ্যাঁ, এখন তাদের কিন্তু এইটা চলে। আমি যদি এটা বন্ধ করে দিই বা প্রশাসন এটা যদি বন্ধ করে আমার দাবিতে, আপনার দাবিতে, তাহলে এরা কিন্তু পরবর্তীতে ছিনতাই করবে, এটা ডাকাতি করবে, এটা আরো অন্যান্য অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে পড়বে। সেখানে দেখা যায় যে প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসন, এখানে আরো নাজেহাল অবস্থার সৃষ্টি হবে। পুলিশ প্রশাসন অনেক জবাবদিহিতার সম্মুখীন হবে। সেই জায়গা থেকে আমি মনে করি তাদের জন্য যদি বিকল্প, এর মধ্যে অবশ্য 2-1টা জায়গা আমরা পেয়েছি, যে কারণে হয়তো কাপড়টার যে ভ্যানটা আছে সেই ভ্যানটাকে একটা নির্দিষ্ট জায়গায় করে দেওয়া হয়েছে যে তোমরা এখানে করো। এরকম যদি আমরা ফল ব্যবসায়ীদের জন্য একটা ব্যবস্থা করে থাকি, আমরা যারা কেনাকাটা করব তারা নিশ্চয়ই ওই ফল কিনতে যে ওই ফলের মার্কেটটাতে চলে যেতে পারছি। আমরা কাপড় কেনার জন্য আমরা সেই একটা নির্দিষ্ট জায়গায় যেতে পারছি। যদি এই রকম হয় তাহলে আমার মনে হয় যে সেক্ষেত্রে অনেক আমরা লাভবান হব আর কি। মানে মানুষের চলাচলের জায়গা, কারণ আমাদের তো সড়ক সম্প্রসারণের আপাতত কোন এই পরিস্থিতির মধ্যে একটু ব্যবস্থা মানে পরিকল্পনার জায়গাটা একটু আগে জুনু ভাই বলছিলেন। আমি আরেকবার একটু ছোট্ট করে যেতে চাই। জুনু ভাই, আপনি এর আগে আপনি বলছিলেন যে এই যে আমাদের শিশুরা, বিশেষ করে তাদের বিকাশের জায়গাটা খেলার মাঠ নেই। এর পাশাপাশি আমাদের এই যে পৌর এডওয়ার্ড পার্ক কিংবা খোকন পার্ক, যেটি খোকন পার্ক তো পৌর শিশু উদ্যান, অথচ শিশুদেরকে আকৃষ্ট করবার মতো বা শিশুদের পরিবেশগুলো কি আসলে চোখে পড়ে কিনা? আমাদের নদীটাও আমরা শেষ করে ফেলেছি। নদীর ধারে যে আমরা শিশুদেরকে নিয়ে যাব, কারণ বগুড়া শহরে যেভাবে 6তলা 10তলা ভবন হচ্ছে, মানুষ, শিশুরা একেবারে খাঁচাই বন্দী হয়ে যাচ্ছে। অনেক সময় পরিবারগুলোতে এমন একটা পরিস্থিতি যে ব্রয়লার মুরগি যেভাবে খাঁচায় থাকে, বাচ্চারা এরকম হয়ে যাচ্ছে যে তারা অনেক মানসিক বিকাশ থেকে তাদের ক্ষতি হচ্ছে মানসিক বিকাশের ক্ষেত্রে। সেই জায়গায় এই উদ্যানের জায়গাগুলো নিয়ে আমাদের একটু পরিকল্পনা নেওয়া দরকার কিনা, যারা আমাদের জনপ্রতিনিধি রয়েছেন বা মানুষকে নিয়ে যারা ভাবছেন, শহরকে নিয়ে যারা ভাবছেন, এইরকম একটু উদ্যোগ নেওয়া যায় কিনা বা একটু উদ্যোগ নেওয়া দরকার কিনা, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ সুজন। আসলে উদ্যোগ নেওয়া তো খুবই জরুরি। শুধু জনপ্রতিনিধি না, জনপ্রতিনিধিরা তো আছেনই, নির্বাচিত প্রতিনিধি যারা, তারা এই বিষয়টি ভাবলে আমাদের জন্য অনেক উপকার হবে। পাশাপাশি এই সমাজের বা আমাদের এই শহরের বড় বড় ব্যবসায়ী যারা আছেন, বা তারা যদি একটু পৃষ্ঠপোষকতা করেন, তাহলে আমার মনে হয় যে বাচ্চারা এই সুযোগগুলি পেতে পারে। আপনার খেলাধুলা, সংস্কৃতির চর্চা, সাহিত্যের চর্চা। আমরা খুব ছোটবেলায় দেখেছি আমরা যে বিকেলবেলা জলশ্বরীতলা বা মালতীনগর এলাকায় প্রত্যেকটি বাড়ি থেকে হারমোনিয়ামের শব্দ ভেসে আসতো। এটা আমরা শুনেছি। প্রত্যেকটি বাড়ির সামনে ছোট্ট উঠোনটিতে একটি ফুলের বাগান থাকতো। এগুলি আমাদের দেখা। আজকে কিন্তু হাই রাইজ বিল্ডিংয়ের শহর যদি আমাদের এই প্রাণের বগুড়া হয়ে যায় কোনো সময়, তাতে করে এই বিষয়গুলো যদি হারিয়ে যায় আস্তে আস্তে, শিশুদের খেলার মাঠ, মালতীনগরে বড় বড় 2টা পুকুর ছিল, সেখানে হাই রাইজ বিল্ডিং দাঁড়িয়ে গেছে, পুকুর ভরাট হয়ে গেছে। স্টেডিয়ামের এখানে পুকুর ছিল, সেন্ট্রাল স্কুলের মাঠে পুকুর ছিল, আমরা সাঁতার কেটেছি। করতোয়া নদীতে আমরা ভাই বোনরা সবাই সাঁতার কেটেছি এক সময়, এবং সবার সাথে একটা সৌহার্দ্যমূলক পরিবেশ ছিল সেখানে। আজকে সেই করতোয়া দখল হতে 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 এবং সেটি দূষণের কবলে পড়ে করতোয়া খালও বলা যায় না, এরকম একটি পরিস্থিতি। তো এর দায় কিন্তু শুধু জনপ্রতিনিধিদের আমি মনে করি না, আমি মনে করি যে সমাজের প্রত্যেকটি সচেতন মানুষের এই দায় থাকা উচিত, এটি চিন্তা করা উচিত তাদের। এবং এই শহরের বড় বড় ব্যবসায়ী যারা আছেন, শিক্ষাবিদ আছেন,
রাজনীতিবিদ আছেন, প্রত্যেককেই ভেবে পরিকল্পিতভাবে শিশুদের জন্য একটি পার্কটি সংরক্ষণ করতে হবে। পার্ক যেন মানুষের বিনোদনের জায়গা, স্বস্তির নিঃশ্বাস ফেলবার জায়গা হয়। সেখানে আপনার মাদকসেবীরা যেন আড্ডা না করতে পারে, সেখানে যেন অবৈধ কোনো কর্মকাণ্ড না হতে পারে। এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আসলে একটু নজরদারিও বৃদ্ধি করতে হবে এবং সেই পরিবেশটি সংরক্ষণ করবার মতো মানুষ পারিবারিকভাবে যেন সেই পার্কে গিয়ে একটু বিনোদন নিতে পারে, তার জন্য একটু দৃষ্টিও রাখতে হবে। তার মানে যে আলোচনাগুলো আজকে মোটামুটি আমরা একটু আপনাদের কাছ থেকেও যে মতামত বা অভিমতগুলো শুনলাম, যে আসলে শহরটা তো আমাদের নিজেদের, এবং এটা শুধুমাত্র আমরা যদি মনে করি পৌর পরিষদ, পৌরসভা কিংবা সরকার দেখবে বা অমুক দায়িত্বপ্রাপ্ত অমুক দেখবে, এটি না দেখে আমাদের প্রত্যেকের যদি সম্মিলিত একটি উদ্যোগ থাকে, সেই উদ্যোগই বোধহয় একমাত্র আমাদের একটি সুন্দর শহর, যেটি আমরা আসলে প্রত্যাশা করি, বা একসময় আপনারা যেটি দেখেছেন আপনাদের শিশু বয়সে কিংবা কৈশোরে বা যৌবনে, সেই শহরটি আমরা ফিরে পাবো, এরকম একটা প্রত্যাশা কিন্তু আমরা করতেই পারি যদি সম্মিলিত উদ্যোগ বা প্রচেষ্টাটা নেওয়া যায়। অসংখ্য ধন্যবাদ জনাব শাহাদাত আলম ঝুলু, অধ্যক্ষ বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, এবং আমাদের আরেকজন আলোচক ছিলেন জনাব জিএম সাকলাইন বিটুল, যিনি কমিউনিটি পুলিশিং বগুড়া সদর উপজেলার যিনি সভাপতি দায়িত্ব পালন করছেন। পাশাপাশি এই দুজন মানুষ কিন্তু বগুড়ার বিভিন্ন যে সামাজিক সাংস্কৃতিক যে বিষয়বস্তুগুলো রয়েছে, যে উদ্যোগগুলো রয়েছে, সেই উদ্যোগের সঙ্গে কিন্তু আমরা তাদেরকে পেয়েছি আজকে বঙ্গকথনে সময় দেওয়ার জন্য। আপনাদের দুজনের যে ব্যস্ততম জীবন, ব্যস্ততম যে সময়গুলো রয়েছে, তার ভিতর থেকে আমাদের জন্য সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আগামীতেও নতুন কোনো আলোচ্য বিষয় নিয়ে আপনাদের সঙ্গে, দর্শকদের সঙ্গে আবার কথা হবে। দর্শক, আমাদের সাম্প্রতিক মেহেরুল সুজনের সাথে আজ এ পর্যন্তই। আগামী পর্বে নিশ্চয়ই নতুন কোনো আলোচ্য বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে, আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বঙ্গগঠন, বিশ্বজুড়ে বাংলার কথা।